আচ্ছা সবাই দেখো দেখি। তোমাদের হচ্ছে কি কি কাজ ছিল? একটা অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম গঠন নিয়ে সমস্যা ছিল না? আচ্ছা এটা একটু দেখো। তাহলে প্রথমে কি লিখতে হবে? অ্যামোনিয়া ও অ্যামোনিয়ামের একই সংকরীকরণ হলেও বন্ধন কোণ ভিন্ন হয় কেন? তো প্রথমে অ্যামোনিয়ার আলোচনা করবা যে অ্যামোনিয়া এর আণবিক সংকেত হচ্ছে এটা। এটা আমি যেটা লিখছি ওটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। খেয়াল করো। তাহলে এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আর হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস দিবা যে 1s2 2s2 2px1 2py1 আর 2p কি z1। ওকে, তো এটা লিখলাম যে প্রথমে অ্যামোনিয়া এর গাঠনিক সংকেত এটা। অ্যামোনিয়ার নাইট্রোজেন ও হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ, এটা লিখলা। আচ্ছা 1s1। ওকে, আচ্ছা তারপর কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, তাহলে এক্ষেত্রে লিখবে এরকম করে নাইট্রোজেন এর যোজনী স্তরের, তাহলে একটি এস ওয়ান সরি একটি আচ্ছা এস ও তিনটি পি অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে যে সমশক্তি সম্পন্ন চারটি sp3 সংকর অরবিটাল গঠন করে। ওকে, তাহলে সংকরীকরণের ধারণা শেষ, 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর ইলেকট্রন বিন্যাস, 3 নম্বর হচ্ছে কি সংকরীকরণ। সংকরীকরণ পর্যন্ত কাজ শেষ করার পর এরপরের কাজ কি? সংকর অরবিটাল চিত্র। তাহলে সংকর অরবিটাল চিত্র কি হবে? সংকর অরবিটাল চিত্রে এই যে নাইট্রোজেনের sp3 সংকর অরবিটাল, তাহলে sp3, তাহলে sp3 তে এখানে কটা ইলেকট্রন? 5টা ইলেকট্রন আছে নাইট্রোজেনের যোজনী স্তরে, একটাতে দুটো আর এগুলোতে একটা একটা করে। তো হাইড্রোজেনের 1s1 অরবিটালের সাথে এদের মুখোমুখি অধিক্রমণে কি গঠিত হবে? তাহলে এটার বর্ণনা লিখবো। এবার 4 নম্বর কাজটা হচ্ছে কি আমাদের সংকর অরবিটাল চিত্র দেব এবং কোন অরবিটালের সাথে কোন অরবিটালের অধিক্রমণে বন্ধন গঠিত হচ্ছে সেটার বর্ণনা দেব। তাহলে এভাবে লিখবো নাইট্রোজেন এর sp3 সংকর অরবিটালের সাথে হাইড্রোজেন এর 1s1 অরবিটালের মুখোমুখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অধিক্রমণে তিনটি নাইট্রোজেন হাইড্রোজেন আচ্ছা সিগমা বন্ধন গঠিত হয়। সিগমা বন্ধন
গঠিত হয়। এটা বুঝছো? সব সময় এই অরবিটালের অধিক্রমণের মাধ্যমে কোন অরবিটালের সাথে কোন অরবিটালের অধিক্রমণে কি বন্ধন গঠিত হচ্ছে সেটাই জাস্ট এখানে লিখতে হবে 4 নম্বরের কাজ। তো sp3 সংকর অরবিটাল আর হাইড্রোজেনের 1s, তাহলে এভাবে এই তিনটি নাইট্রোজেন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠিত হচ্ছে। 4 নম্বর কাজ গেল। 5 নম্বর কাজ কি বলছি? এই যে অণুর আকৃতি এবং বন্ধন কোণ। তো এক্ষেত্রে নাইট্রোজেন এর একটি sp3 এর লোন পেয়ার ইলেকট্রন ও বন্ড পেয়ার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বল বন্ড পেয়ার বিকর্ষণ অপেক্ষা বেশি হওয়ায়, বন্ড পেয়ার অপেক্ষা বেশি হওয়ায় না। আচ্ছা, এটা এভাবে লিখো, হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন কোণ সংকুচিত হয়ে 107 ডিগ্রি। অথবা লিখতে পারো সংকুচিত হয়ে 109 ডিগ্রি থেকে হ্রাস পেয়ে 107 ডিগ্রি হয়, এরকম। আচ্ছা, হওয়ার কথা ছিল 109.5, সেটা না হয়ে সংকুচিত হওয়ার পর হয় 107 ডিগ্রি, পুরোটাই লিখবা। আচ্ছা, একইভাবে অ্যামোনিয়াম আয়নের বর্ণনা দিতে হবে। এখন অ্যামোনিয়াম এর আচ্ছা, অ্যামোনিয়াম দাও, অ্যামোনিয়াম আচ্ছা নাইট্রোজেনের একটি লোন পেয়ার ইলেকট্রন যুক্ত বা নিঃসঙ্গ ইলেকট্রন যুক্ত লোন পেয়ার ইলেকট্রন যুক্ত sp3 সংকর অরবিটালের সাথে একটি হাইড্রোজেন আয়ন এর ফাঁকা 1s0 অরবিটালের মুখোমুখি অধিক্রমণে একটি নাইট্রোজেন হাইড্রোজেন, এটা কি সন্নিবেশ বন্ধন গঠিত হয়।
তাহলে এক্ষেত্রে অ্যামোনিয়ার গঠন আলোচনা করার পর আলাদাভাবে আর এখানে অ্যামোনিয়াম আয়নের মধ্যে যে অ্যামোনিয়ার গঠন সেটার আলোচনার দরকার নেই। অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়ার নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন যুক্ত sp3 সংকর অরবিটালের সাথে হাইড্রোজেন আয়নের বা প্রোটনের 1s0, প্রোটনের তো ফাঁকা অরবিটাল, ওখানে কোনো ইলেকট্রন নাই, 0 অরবিটালের মুখোমুখি অতিক্রমণে একটি নাইট্রোজেন হাইড্রোজেন সন্নিবেশ বন্ধন গঠিত হয়। তো সেই চিত্রটা তোমরা এইভাবে দিবা, তারপর চিত্রটা দিবা যে এইভাবে এটার বর্ণনাটা দিবা যে মনে করো এইখানে হচ্ছে কি এটা দিচ্ছ, এখানে একটা হাইড্রোজেন আয়নের 1s, ওকে। তো এটা হচ্ছে হাইড্রোজেনের 1s1 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 আর এগুলো হচ্ছে sp3। তাহলে নাইট্রোজেনের sp3 সংকর অরবিটালের সাথে হাইড্রোজেনের 1s1 এর এখানে বন্ধন গঠিত হলো, আর এটা হাইড্রোজেন আয়নের 1s0 অরবিটালের সাথে নাইট্রোজেনের sp3 সংকর অরবিটালের মুখোমুখি অতিক্রমণে এটা সিগমা বন্ধন গঠিত হয়। পাশে চিত্রটা এইভাবে দিতে পারো। হাইড্রোজেন আয়নের উপরে আছে চার্জ থাকবে না, এবার নাইট্রোজেনের উপরে চার্জটা চলে আসবে, এটা সন্নিবেশ বন্ধন। আচ্ছা, এখানে লিখতে পারো অ্যামোনিয়াম আয়ন এ কোনো লোন পেয়ার ইলেকট্রন না থাকায় না থাকায় অ্যামোনিয়াম আয়নে এর আকৃতি হয় কত? আকৃতি হয় চতুস্তলকীয়, যেহেতু sp3 তাহলে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল, এবং বন্ধন কোণ হয় 100, এবং এটা লিখতে পারো হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন কোণ হয় 109.5 ডিগ্রি। বোঝা গেছে কি তোমাদের? এই যে এই পর্যন্ত আলোচনা শেষ। তাহলে মূল কথা হচ্ছে এখানে বন্ধন কোণ ভিন্ন হওয়ার মূল কথা হচ্ছে অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, যার কারণে এখানে ভ্যাসপাত থিওরি প্রযোজ্য হয় না। sp3 সংকরীকরণ হওয়ার কারণে এখানে আকৃতি হয় চতুস্তলকীয়, বন্ধন কোণ হয় 109.5 ডিগ্রি। আর অ্যামোনিয়া অণুতে কি হয়? অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন থাকে, লোন পেয়ার ইলেকট্রন থাকে। এই লোন পেয়ার ইলেকট্রন বন্ড পেয়ার ইলেকট্রন গুলোকে বিকর্ষণের কারণে বন্ড পেয়ার ইলেকট্রন গুলো পরস্পরের কাছাকাছি চলে আসে, যেহেতু বন্ড পেয়ার বিকর্ষণ কম, কাছাকাছি চলে আসার কারণে বন্ধন কোণটা 109.5 ডিগ্রি থেকে সংকুচিত হয়ে তাহলে কি হচ্ছে 107 ডিগ্রি। এটাই বর্ণনা করতে হবে আর কি, আর কিছু না। বুঝছো কি সবাই এখন? মালিহা, আসসালামু আলাইকুম। আসসালাম। তোমার সমস্যা কি দূর হয়েছে? জি স্যার। ওকে, আচ্ছা। আর কারো কোনো সমস্যা আছে? সংকর অরবিটাল চিত্র পারো নাই, কোনটা কোনটা বলো। এমন এটাটা কোনটা? একসাথে যে তিনটা চারটা দেওয়া আছে, সব কোশ্চেন নাম্বারটা দেখতেছি। কত? এই যে 123। স্যার পরেরটাই। জি স্যার। 123টে পারো নাই? জি স্যার। আচ্ছা, প্রথমে কি আছে? ইথেন। ইথেনে কোন সংকরীকরণ হয়? এখানে কার্বনের কোন সংকরীকরণ? বললাম ইথেনে কার্বনের কোন সংকরীকরণ, কে বলতে পারবা? যদি কি বলছি, এখানে সকল অ্যালকেনে কার্বনের sp3 সংকরীকরণ হয়, মাথায় রাখবা। সকল অ্যালকেনে কার্বনের sp3। আর অ্যালকিনের মধ্যে যে কার্বন
পাই বন্ধন গঠন করে সেই কার্বনের হয় sp2, আর অ্যালকাইনের মধ্যে যে কার্বন পাই বন্ধন গঠন করে সেই কার্বনের হয় sp। কারণ তো ব্যাখ্যা করা হয়েছিল। তো যাই হোক, সংকর অরবিটাল চিত্র দেখো। প্রথমে গাঠনিক সংকেতটা দেখো। ইথেনের গাঠনিক সংকেত হচ্ছে এরকম, কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। আচ্ছা দেখো তো এটা চতুষ্ফলকীয় গঠন হয়েছে কিনা। এটা কি চতুষ্ফলকীয় গঠন বোঝা যায়? জি স্যার। এবার জি, এই স্যার। কার্বনের এই পাশে দেখো, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এটা কি গঠন? এটাও তো আবার একপাশে চতুষ্ফলকীয় হলো। চতুষ্ফলকীয় হয়ে গেছে। তাহলে এইভাবে আমাদের ওই চতুষ্ফলকীয় গঠন দিয়ে, এখানে sp3 সংকরীকরণ যেহেতু, তাহলে দুটো কার্বন আছে। তাহলে খেয়াল করো এই বন্ধনটা, এই সিগমা বন্ধনটা কিভাবে গঠিত হবে? এই সিগমা বন্ধনটা কিভাবে গঠিত হয় একবারে নির্দিষ্ট করে বলো। sp3 কার্বনের sp3 এর এই কার্বনের sp3 এর সাথে এই কার্বনের sp3 এর মুখোমুখি অতিক্রমণ না? এটা কি বুঝছো? জি স্যার। তাহলে এই কার্বন হাইড্রোজেন বন্ধনটা কিভাবে গঠিত হবে? স্যার কার্বনের sp3 এর সাথে হাইড্রোজেনের 1s অরবিটাল। তাহলে এই সবগুলো বন্ধন একই রকম, কার্বনের sp3 হাইড্রোজেনের 1s, কার্বনের sp3 হাইড্রোজেনের 1s, কার্বনের sp3 হাইড্রোজেনের 1s, কার্বনের sp3 হাইড্রোজেনের 1s, কার্বনের sp3 হাইড্রোজেনের 1s। বোঝা গেছে? চিত্রটা বোঝা গেছে এখন? এই যে কার্বন হাইড্রোজেন বাদ দিয়ে বা কার্বন হাইড্রোজেন রেখেই এই বন্ধনগুলো এভাবে দিতে পারো। তার মানে কি রকম, এই চতুষ্ফলকীয় গঠনটা আমরা এভাবে না দিয়ে একটা কার্বনের জন্য দেব এভাবে, এই যে তিনটা হাইড্রোজেনের দিকে তিনটা sp3 সংকর অরবিটাল আর একটা কার্বনের দিকে sp3 সংকর অরবিটাল। এগুলো সবগুলো sp3, প্রত্যেকটা কার্বনে কি থাকে, একটা একটা করে ইলেকট্রন। কার্বনের ইলেকট্রন বিন্যাস তো জানোই, কার্বন 6। উত্তেজিত অবস্থায় কার্বনে কি থাকবে, 1s2 2s1 2px1 2py1 আর 2pz1। এটা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে এই পাশে আরেকটা কার্বন থাকবে, সেই কার্বনের একটা sp3 এই পাশে দেব আর তিনটা sp3 এইদিকে দেব। এখন তো বুঝছো? তাহলে হাইড্রোজেনের গুলো এইভাবে দিতে পারি আমরা। এখন কি বোঝা গেছে তোমাদের? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে এখন সমস্যা আছে কোনটায় বলো? ইথিন ইথাইনের সমস্যা আছে? কারো সমস্যা থাকলে বলো। স্যার ইথিন আর ইথেনের হচ্ছে দেখাই দেবো না? না স্যার আর্টটা একটু করে দেন না। আর্টটা একটু করে দেবো, এটা বুঝছো তো? ওকে, একই ভাবে ইথিন এবং ইথাইনের সংকর অরবিটাল চিত্র একই রকম। তাহলে এখানে বোঝা যাচ্ছে ইথিনে কার্বনের কি হচ্ছে, sp2। তো গাঠনিক সংকেতটা একটু দেখো, কার্বন কার্বন দ্বিবন্ধন আর এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন। তাহলে কোন সংকরীকরণ হবে? sp2। sp2। তাহলে এই যে চিত্রটা দেখো, একটা তো সিগমা বন্ধন, সিগমা বন্ধনটা কার কার মাঝে গঠিত হবে? কার্বনের sp2 আর কার্বনের sp2। তাহলে একটি কার্বনের sp2 সংকর অরবিটালের সাথে অপর কার্বনের sp2 সংকর অরবিটালের মুখোমুখি অতিক্রমণে কি হবে, কার্বন কার্বন সিগমা বন্ধন। তাহলে এটা মনে করো sp2 এর সাথে কার্বনের sp2। ওকে, এটা তো কার্বনের sp2 এর সাথে হাইড্রোজেনের 1s, কার্বনের sp2 এর সাথে হাইড্রোজেনের কি 1s,
হাইড্রোজেনের 1s, তাহলে কার্বনের sp2 এর সাথে হাইড্রোজেনের 1s, কার্বনের sp2 এর সাথে হাইড্রোজেনের 1s। তাহলে সকল সিগমা বন্ধনে কার্বনের কি সংকর অরবিটাল sp2 সংকর অরবিটাল বন্ধন গঠন করছে। আর এই যে পাই বন্ধনটা কি গঠন করবে? স্যার pz অরবিটাল। তাহলে কার্বনের pz অরবিটালের সাথে হাইড্রোজেনের অপর কার্বনের কি pz অরবিটাল। ধরো এই pz এখানে sp3 sp2 সংকর অরবিটাল গুলো কিভাবে থাকবে? একবারে কি আনুভূমিক ভাবে। তাহলে sp2 এর সাথে অপর sp2 এগুলো সবগুলোই কি আনুভূমিক ভাবে থাকবে। আর pz অরবিটাল গুলো sp3 সংকর অরবিটালের সাথে কি উলম্ব বরাবর থাকবে এরকম। তাহলে উলম্ব বরাবর, তাহলে এটা হচ্ছে কি উপর নিচে। তাহলে এই কার্বনের এটাও কি উপর নিচে। তাহলে এদের মধ্যেই কি একটা, তাহলে এদের মধ্যেই কি এইভাবে অতিক্রম হবে। বুঝা গেছে কি এখন? জি স্যার। তাহলে চিত্রটাকে যদি আমরা আলাদাভাবে করে নেই, যে কার্বনের sp2 তো হচ্ছে কি ত্রিভুজাকৃতির সমতলীয়। তাহলে আরেকটা কার্বন আছে, ওই কার্বনেরও কি sp2। ওকে, তো হাইড্রোজেনের কি হবে? হাইড্রোজেনের 1s। এটা বোঝা গেছে? তাহলে এখানে পিজেড অরবিটালটাকে একটু কি চিকন করে দিতে পারো এরকম করে, আর এটার সাথে এটা পাশাপাশি লিখুন। বোঝা গেছে কি? এখন পারবা? এটা প্র্যাকটিস করতে হবে, দেখলে হবে না, বুঝতে হবে। জিনিসটা একবার রিয়ালাইজ করতে পারলে যে কোনো অণুর সংকর অরবিটাল চিত্র অঙ্কন করতে পারবা। ইথাইন কি দেখাইতে হবে না পারবা? স্যার ওটা করে দিচ্ছেন। করে দিচ্ছিলাম। ইথিনটা তো বুঝছো এখন না? জি স্যার। আচ্ছা, তাহলে এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস বেশি বেশি করে করবা, হয়ে যাবে। আর নিচের অণুগুলোর মধ্যে খেয়াল করো কি কি আছে। এর মধ্যে ফসফোনিয়া পাবা। কার্বন ডাই অক্সাইড অণুটা দেখো, কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেত কি? প্রথমে গাঠনিক সংকেতটা লিখবা। এর গাঠনিক সংকেত হবে কি? কার্বন, অক্সিজেনের যোজনী 2, কার্বনের যোজনী 4। তাহলে এদিক দিয়ে অক্সিজেনের ও স্যার শুধু চিত্র অঙ্কন করতে হবে প্রশ্নের অনুযায়ী। হ্যাঁ, যে অণুটা দেওয়া থাকবে তার গাঠনিক সংকেতটা আগে অঙ্কন করলে তোমাদের ওখানে কোন সংকরীকরণ হবে সেটা বের করা সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে গাঠনিক সংকেত লেখার পর 1 নম্বর কাজ গেল। 2 নম্বর কাজ কি? ইলেকট্রন বিন্যাস। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে কি রে? কার্বন হচ্ছে কি 1s2 2s1 দাও একবারে, 2px1 2py1 2p কি z1। ওকে, আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে কি দাঁড়ায়? 1s2 2s2 2p x2 2py1 2pz1। এটা বোঝা গেছে? জি স্যার। ওকে, তো এখন খেয়াল করো, তাহলে সংকরীকরণ কার হবে? কার্বনেরটা আলোচনা করো। কার্বনের কোন সংকরীকরণ হবে এখানে? স্যার sp sp হবে, কারণ sp হবে কারণ এপাশে দুইটা পাই আর বন্ধন আছে। অরবিটাল আছে দুইটা। তাহলে এই দুইটা বাদ,
শেষ শক্তি স্তরের ওই দুইটা কি পাই বন্ধন গঠন করবে, হবে sp। আচ্ছা, তাহলে sp সংকরীকরণ কিভাবে হবে? কার্বনের এক্ষেত্রে কার্বনের একটি s অরবিটাল এবং একটি p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন দুইটি sp সংকর অরবিটাল গঠন করে। এটা তো লিখতে পারবা না? আচ্ছা, তাহলে আমি চিত্রটা জাস্ট দেখাচ্ছি। তাহলে কার্বনের sp মানে কি? এই পাশে একটা sp সংকর অরবিটাল, এই পাশে একটা sp সংকর অরবিটাল। ওকে, আচ্ছা। আর এই কার্বনে অসংকৃত pz অরবিটাল আছে দুইটা। কি কি সেটা? একটা মনে করো হচ্ছে OPY না pz, এটা মনে করো pz। আরেকটা কি আছে py, py টা কি বরাবর থাকবে? এই যে sp এর সাথে আনুভূমিক বরাবর। হ্যাঁ, sp আনুভূমিক আছে, দুই পাশে দুইটা sp একবার আনুভূমিক আছে, তার সাথে এই py টা এই বরাবর কি থাকবে? আনুভূমিক। আমার আঙ্গুল মনে করো হচ্ছে কি sp সংকর অরবিটাল এদিক দিয়ে থাকলো, আঙ্গুলের সাথে এটা কি উলম্ব বরাবর, লম্ব বরাবর থাকবে, কিন্তু আনুভূমিক, দুটাই আনুভূমিক, লম্ব বাট দুটাই আনুভূমিক থাকবে। তা py টা মনে করো আনুভূমিক থাকলো, py টা একটু অন্য কালার দেই বুঝতে যেন সুবিধা হয়। তো মনে করো এটা হচ্ছে কি py অরবিটাল। ওকে, তাহলে এই কার্বনের গেল একটা হচ্ছে কি, একটা হচ্ছে sp আর একটাও sp, এগুলাতে একটা করে ইলেকট্রন আছে, একটা pz আর একটা কি py। ওকে, এর সাথে অক্সিজেনের কারা বন্ধন গঠন করবে? দুইটা অক্সিজেন আছে, তাহলে এই একটা অক্সিজেন যদি খেয়াল করি এর দুটা অরবিটাল বন্ধন গঠন করে, একটা কি py আর একটা কি pz। ধরো এখানে যদি pz টা বন্ধন গঠন করে, এটা মনে করো pz অরবিটাল, অক্সিজেনের pz অরবিটাল, তাহলে এই pz এর সাথে কে আছে? py আছে, আরেকটা অরবিটাল কি, তাহলে pz যদি বন্ধন গঠন করে বাকি থাকলো কি py বন্ধন গঠনের বাকি থাকলো। তো এখানে আমরা কি করতে পারি, ধরি অক্সিজেনের এই py টাও কি আছে এখানে, এই py এর সাথে সমান্তরাল আছে, আনুভূমিক ভাবে আছে, তাহলে এটার সাথে এটা পাশাপাশি অতিক্রমণ করবে। এটা কি বুঝছো তোমরা? তাহলে স্যার ওই পিরিয়ডটা উলম্ব বরাবর থাকবে না? না, এই pz উলম্ব বরাবর থাকবে না, ঠিক আছে? তাহলে এখানে pz টা আনুভূমিক থাকলো আর py টাও আনুভূমিক, তাহলে এখানে ধরো যে কি px টা হচ্ছে উলম্ব বরাবর। শোনো, অরবিটাল গুলো এরকম মনে করো, এই যে py অরবিটাল, এটা যদি উলম্ব বরাবর থাকে, এটা কি পরমাণুগুলোর, এটা কি স্থির? পরমাণুগুলো কি এরকম স্থির থাকে এই বরাবর থাকবে? পরমাণুগুলো তো আবর্তন করতে পারে, যে কোনো পাশেই যেতে পারে, আবর্তন করতে পারে না, জি ঘুরতে পারে স্যার। তো? জি স্যার। তাহলে ঘুরে যদি ওইটা অরবিটালে কি এইভাবে আসে, তাহলে ওই অরবিটালটার সাথে px অরবিটালের মুখোমুখি অতিক্রমণ হবে, তাহলে মুখোমুখি অতিক্রমণে কি সিগমা বন্ধন। তাহলে কার্বনের sp সংকর অরবিটালের সাথে pz অরবিটালের মুখোমুখি, তাহলে pz এখানে বলার দরকার নেই, বলো একটা p অরবিটালের মুখোমুখি অতিক্রমণে সিগমা বন্ধন গঠিত হয়, আর কার্বনের একটা p অরবিটালের সাথে অক্সিজেনের p অরবিটালের পাশাপাশি অতিক্রমণে কি গঠিত হচ্ছে? পাই বন্ধন গঠিত হচ্ছে। তাহলে এটা একটা কি, ধরো py, আমরা py এর সাথে py দেখাচ্ছি, তাহলে এ পাশে কি হবে? আরেকটা কার্বন আছে না, ওই কার্বনটার সাথে কি হবে? একটা আরেকটা অক্সিজেন অক্সিজেন আছে, তাহলে এই অক্সিজেনের একটা p অরবিটালের সাথে এখানে কি মুখোমুখি অতিক্রমণ হবে। এখন pz অরবিটালটা এখানে উলম্ব বরাবর আছে না, তাহলে এই কার্বনের এটা কি হবে? উলম্ব বরাবর না হলে তো পাশাপাশি হবে না, সমান্তরাল হবে কি? তাহলে এটা যেহেতু উলম্ব বরাবর আছে, এই p এইখানে কি থাকবে? তাহলে pz, তাহলে pz টা উলম্ব বরাবর, তাহলে এখানে py টা মনে করো কি মুখোমুখি অতিক্রমণ করছে, তাহলে pz এর সাথে pz এর পাশাপাশি। আচ্ছা, আমরা শুরু করতেছি, নামাজের বিরতি দেব পরে।
খেয়াল করো, তাহলে আমাদের এখানে খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড অণু গঠনের ক্ষেত্রে কার্বনের sp সংকর অরবিটাল, এখানে একটা বিজোড় ইলেকট্রন, এখানে একটা বিজোড় ইলেকট্রন, তারপর কার্বনের একটা pz অরবিটাল, আর একটা হচ্ছে কি কার্বনের py অরবিটাল। এরকম অবস্থা ঠিক। ধরো একটা একটা হচ্ছে কি একটা হচ্ছে একটা sp একটা sp, দুইটা sp একবারে কি 180 ডিগ্রি কোণে। আরেকটা হচ্ছে কি ধরো pz অরবিটাল, এটা হচ্ছে pz অরবিটাল, আরেকটা হচ্ছে কি py অরবিটাল। py অরবিটালটা কিভাবে থাকবে, এভাবে উলম্ব বরাবর। ওকে, দেখা যায় তোমাদের উলম্ব বরাবর। ওকে, তো এটা একটা আনুভূমিক আর একটা উলম্ব। ওকে, আচ্ছা, এটা হচ্ছে গঠনটা। আর এরপর দেখো খেয়াল করো, তাহলে মনে করো অক্সিজেনের একটা pz অরবিটাল এখানে বন্ধন গঠন করলো, অথবা আরেকভাবে বর্ণনা করা যায় এটা, যে অক্সিজেনেরও যদি সংকরীকরণ হয়, কোন সংকরীকরণ হবে এখানে অক্সিজেনের বলো তো? কার্বন ডাই অক্সাইড অণুতে যদি অক্সিজেনের সংকরীকরণ হয়, কোন সংকরীকরণ হবে? sp স্যার অক্সিজেনের তো sp খেয়াল করো, অক্সিজেন 1s2 2s2 2px2 2py1 আর z1, এটা না যোজনীয় স্তর? জি স্যার। তাহলে একটা পাই বন্ধন গঠন করছে, তাহলে একটা অরবিটাল বাদ, কোন সংকরীকরণ হয়? sp2 sp3 না sp2 sp2 হয়। ওকে, ধরো sp2 হচ্ছে, তাহলে এটার ইয়েটা হচ্ছে এরকম যে অক্সিজেনের sp2 গুলো হচ্ছে কি আমরা এভাবে দিতে পারি। ধরো কিন্তু স্যার কেন্দ্রীয় পরমাণু যে কার্বন, এই জন্য কোনো সমস্যা হবে না হবে না, যদি অক্সিজেন দিয়ে বর্ণনা করি? না অক্সিজেনেরও সংকর অরবিটাল দিয়েও বর্ণনা করা যায়। অক্সিজেনের দুটো দিয়েই বর্ণনা করতে পারো, সংকর অরবিটাল এবং অসংকর অরবিটাল। এই যে py আর pz যদি বন্ধন গঠন করে সেটাও আলোচনা করতে পারো, সংকর অরবিটাল দিয়ে আলোচনা করতে পারো। তাহলে অক্সিজেনের যদি sp2 সংকর অরবিটাল হয় এরকম হবে না? আর সংকর অরবিটালে খেয়াল করো, যদি sp2 সংকর অরবিটাল হয়, এখানে একটা লোন পেয়ার ইলেকট্রন, এটাতে লোন পেয়ার ইলেকট্রন, আর একটা আছে বিজোড় ইলেকট্রন, তাহলে এই দুটা লোন পেয়ার, এটাও লোন পেয়ার, তাহলে এগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না। আর অক্সিজেনের একটা sp2 তে একটা বিজোড় ইলেকট্রন আছে, এটা কি বুঝছো তোমরা? জি স্যার। জি স্যার। এগুলো কি আনুভূমিক ভাবে থাকবে। আর এখানে মনে করো একটা pz অরবিটাল কি থাকলো, উলম্ব বরাবর, তাহলে এই pz এর সাথে এই pz এর পাশাপাশি অতিক্রমণে কি হবে, কার্বন অক্সিজেন পাই বন্ধন গঠিত হবে। এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, তাহলে ওই sp2, তাহলে অক্সিজেনের sp2 সংকর অরবিটাল এরকম মনে করো। ওকে, sp2 সংকর অরবিটাল এরকম। আর এখানে যে বিষয়টা খেয়াল করো, এখানে এই যে ইয়াটা আছে sp3 সংকর অরবিটাল, এর সাথে এটা মনে করো আছে কি বরাবর, এইভাবে এভাবে। এই একটা অক্সিজেনের sp3 সংকর অরবিটাল আছে এভাবে, আর একটা অক্সিজেনের sp2 সংকর অরবিটাল গুলো আছে এভাবে। তাহলে এটার এভাবে আর এটার গুলো আছে এভাবে, আনুভূমিক একটা। আর একটা কি বরাবর, এটার সাথে কি লম্ব লম্ব। বরাবর। বোঝা গেছে কি? আচ্ছা, খেয়াল করো, তাহলে যে কোনো একটাতে উলম্ব আর যে কোনো একটাতে আনুভূমিক দিলেই তো হবে না? হবে হবে, সমস্যা নেই।
তো এখানে এইটা মনে করো আছে, এটা আছে উলম্ব বরাবর, আর এই যে যে পি জেডটা দিচ্ছি এটা থাকতেছে কি, এটা থাকতেছে কি বরাবর। আনুভূমিক বরাবর। ওকে, তাহলে যেহেতু এই পি অরবিটালটা আনুভূমিক, এটাও কি থাকবে আনুভূমিক, তাহলে পাশাপাশি অধিক্রমণ। তাহলে খেয়াল করো এখানে একটা এই প্রথম পি জেড এর সাথে পি জেড এর অধিক্রমণটা, এটা মনে করো আছে একবারে কি এভাবে উলম্ব বরাবর, আর এখানে পাই বন্ধনের দিকটা পি জেড এর সাথে পি জেড এর পাশাপাশি অধিক্রমণ, তাহলে এটা হচ্ছে কি উলম্ব, উলম্ব বরাবর এরকম, ঠিক আছে এরকম। আর এখানে আরেকটা কি আছে, কার্বনের পি ওয়াই এর সাথে মনে করো অক্সিজেনের পি ওয়াই, এটা তলটা কি হবে এরকম, তাহলে পাই বন্ধনের তল হচ্ছে এটা একটা আনুভূমিক বরাবর আর একটা উলম্ব বরাবর। বোঝা গেছে? দুটা দুই রকম, একটা হচ্ছে এরকম আর একটা উলম্ব বরাবর। তল দুটা কি বোঝা গেছে তোমাদের? জি জি স্যার। স্যার। ওকে, জি স্যার। তাহলে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড অণুর গঠন। তো আমার মনে হয় বুঝতে সমস্যা হয় নাই, আমরা আরেকটা গঠন দেখে তারপর নামাজের বিরতিতে যাব। নামাজের বিরতির পর আরেকটু আলোচনা করে এই চ্যাপ্টার, এই টপিকসটা শেষ করে দেবো আর কি। আচ্ছা, এরপর আছে কি মনে করো কার্বন অক্সিক্লোরাইড অথবা কি কার্বনিল ক্লোরাইড। সবাই দেখো এটার গাঠনিক সংকেত কিরকম হবে। মনে করো কার্বন, এপাশে একটা ক্লোরিন, এপাশে একটা ক্লোরিন, আর কার্বনের সাথে কি অক্সিজেন। ওকে, তাহলে এখানে কার্বনের কোন সংকরীকরণ sp2 হবে, যেহেতু একটা পাই বন্ধন গঠন করছে। কার্বন একটা পাই বন্ধন গঠন করলে sp2, দুইটা পাই বন্ধন গঠন করলে sp সংকরীকরণ, আর পাই বন্ধন গঠন না করলে sp3। ওকে, তাহলে চিত্রটা জাস্ট আমাদের লাগবে, তাই তো? তো ধরো কার্বনের sp2 আর একটা sp2, এই কার্বনের sp2 গেল, আর কার্বনের একটা কি পিজেড অরবিটাল অসংকরিত অবস্থায় আছে, ওই পিজেড অরবিটাল দিচ্ছে এরকম উলম্ব বরাবর পিজেড অরবিটাল। তাহলে এখানে ক্লোরিনের কোন অরবিটাল বন্ধন গঠনে অংশগ্রহণ করবে? রুকাইয়া বলো। 3pz। তাহলে ক্লোরিনের 3pz, এটা একটা বন্ধন গঠন করলো। এখানে আরেকটা ক্লোরিনের 3pz বন্ধন গঠন করলো। এপাশে অক্সিজেনের কোন অরবিটাল? সংকর অরবিটাল দিয়েও বর্ণনা করতে পারো, অসংকরিত অরবিটাল দিয়েও বর্ণনা করতে পারো। যদি অসংকরিত অরবিটাল দিয়ে বর্ণনা করো, তাহলে মনে করো অক্সিজেনের পি ওয়াইটা কি মুখোমুখি অতিক্রমণ করলো, তাহলে এটা 2py মনে করো, এটা 2py মুখোমুখি অতিক্রমণ করে একটা কি সিগমা বন্ধন গঠন করলো। বাকি থাকলো কে পিজেড না, এই পিজেড। তাহলে এই পিজেড এর সাথে এই পিজেড এর পাশাপাশি অতিক্রমণে পাই বন্ধন, আর পিওয়াই এর সাথে কার্বনের sp2 সংকর অরবিটালের মুখোমুখি অতিক্রমণে সিগমা বন্ধন। বোঝা গেছে কি চিত্র? জি স্যার, আরো বুঝছি। সমস্যা? মালিহা বুঝতে সমস্যা আছে তোমাদের? না স্যার। তাহলে এই চিত্রগুলো অবশ্যই বেশি বেশি করে অঙ্কন করতে হবে। তো নামাজের বিরতিতে যাচ্ছি আমরা, নামাজের পর আচ্ছা 15 মিনিট বিরতি, 15 মিনিট পর হচ্ছে আবার অল্প কিছু আলোচনা করে এই টপিকসটা আমরা শেষ করবো ইনশাল্লাহ। ওকে, তো ঠিক আছে, নামাজ পড়তে যাও, নামাজের পর 20 মিনিটের মতো আলোচনা করবো। আচ্ছা সবাই দেখো এখানে SOCl2 আছে, সালফোনিল ক্লোরাইড। সালফোনিল ক্লোরাইডে কোন সংকরীকরণ হবে, সংকর অরবিটাল চিত্র কি, গাঠনিক সংকেত কি, এগুলো একটু দেখো। এগুলো আবার তোমরা হচ্ছে একটু কি চিত্র অঙ্কন করে ওই মেসেঞ্জারে একটু কি দিবা, দেখবো আমি যে হচ্ছে কি। সালফোনিল ক্লোরাইডটা কি হবে, যে SOCl2। আচ্ছা, তো এখানে কি মেসেঞ্জারে দেওয়ার সময় কি শুধু চিত্রটা অ্যাড করে দিব নাকি ইলেকট্রন বিন্যাস সহকারে করব, ব্যাখ্যাও দিব? ইলেকট্রন বিন্যাস সব একটা দিলে তো আরো ভালো হয়, তাহলে তোমাদের ওটাও প্র্যাকটিস হয়ে গেল।
ওই যে কার্বনিল ক্লোরাইডের মতোই এটা, তবে একটু খেয়াল করো সালফার যেহেতু এটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা ভিন্ন, তো এখানে সালফারের ইলেকট্রন বিন্যাস করলে কি দাঁড়ায়? সালফারের যুজনি কত এখানে? 4। 4 সালফারের যুজনি স্তরে কয়টা বিজোড় ইলেকট্রন থাকতে হবে? 4টা। তাহলে কি হবে? 3s2 3p4, এই 3p4 পুরাটাই বিজোড় হতে হবে। তাহলে 3px1 3p কি y1 3pz1, এই 3px এ দুটা ছিল, সেই ইলেকট্রনটা কি হবে? শক্তি শোষণ করে 3d তে যাবে। ধরো 3d1 হলো, x y y z যে কোনোটা হতে পারে, সমস্যা নেই। তাহলে এখানে সালফারের কোন সংকরীকরণ হবে বলো? sp3। তাহলে পাই বন্ধন একটা, পাই বন্ধন একটার জন্য শেষের অরবিটালটা বাদ, এই ডি তে গেল। তাহলে কোন সংকরীকরণ হচ্ছে? sp3। 3। তাহলে sp3 সংকর অরবিটাল যদি হয় তাহলে কি হবে? এই যে একটা sp3, এপাশে একটা sp3, এখানে একটা sp3, এখানে মনে করো একটা sp3। এখন sp3 এর মধ্যে কি আছে? এখানে দুটা ইলেকট্রন, এখানে একটা একটা একটা, তাহলে একখানে থাকবে দুটা ইলেকট্রন, তারপর একটা একটা একটা। ওকে, এখন খেয়াল করো যে সালফারের sp3 সংকর অরবিটালের সাথে ক্লোরিনের pz অরবিটাল 3pz, তাহলে আরেকটা ক্লোরিনের 3pz অরবিটাল। ওকে, এখানে খেয়াল করো অক্সিজেনের সাথে সালফারের একটা কি সিগমা বন্ধন, তাহলে সিগমা বন্ধন আছে। আচ্ছা, এখন সালফারে কোন অরবিটাল পাই বন্ধন গঠন করতেছে? 3D 3d এর কোনটা দিব? তাহলে এই যে পাই বন্ধন গঠনের ক্ষেত্রে প্রথমেই দিবে 3d z2, যেটা 3d z2। এই জন্য পাই বন্ধন গঠন, এই ডি অরবিটাল দ্বারা পাই বন্ধন গঠন কিন্তু তোমাদের আলোচ্য বিষয় নয়, তারপরে শিখাই দিচ্ছি এখানে। তাহলে ওই 3d z2 যেটা, সেটা কি থাকবে? উলম্ব বরাবর, মনে করো এই যে এদের সাথে এরকম থাকবে। ওকে, আর এখানে মনে করো অক্সিজেনের পিজেড অরবিটাল আছে, তাহলে এটার সাথে এটা এই যে পাশাপাশি অরবিটাল, তাহলে এভাবেই। আর এইটা এখানে সালফারের এক জোড়া কি আছে? লোন পেয়ার ইলেকট্রন আছে, লোন পেয়ার ইলেকট্রন। তাহলে এই হচ্ছে সালফোনিল ক্লোরাইডের সংকর অরবিটাল চিত্র। তবে এটা তোমাদের কখনো পরীক্ষায় আসবে না। কেন আসবে না? যে ডি অরবিটালের দ্বারা পাই বন্ধন গঠন প্রক্রিয়া তোমাদের সিলেবাসভুক্ত নয়, এটা মাথায় রাখবে। বোঝা গেছে কি? আকার কি কৌণিক হবে? আচ্ছা, sp3 হলে আকার কি হয়? চতুস্থলকীয়। চতুস্থলকীয়। কিন্তু লোন পেয়ার ইলেকট্রন যে একটা আছে, তাহলে কি হবে? ত্রিভুজাকৃতির পিরামিডীয়। ওই যে একটা সালফার পরমাণু থাকবে, এপাশে একটা ক্লোরিন, এপাশে একটা ক্লোরিন, এপাশে একটা অক্সিজেন, এভাবে বন্ধন গঠন হবে। আর এই পাশে থাকবে সালফারের লোন পেয়ার ইলেকট্রন। বোঝা গেছে? তাহলে এটা একটা অক্সিজেন, একটা ক্লোরিন, ক্লোরিন, এই যে ত্রিভুজাকৃতির পিরামিড, ত্রিভুজাকৃতির পিরামিড। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এভাবে ফসফরাস ট্রাইক্লোরাইড পেন্টাক্লোরাইড পাবা। ফসফরাস পেন্টাক্লোরাইডের চিত্র অঙ্কন করা হয়েছিল এর আগে। পেন্টাক্লোরাইড কি আলোচনা করছি এর আগে? স্যার নাইট্রোজেন পেন্টাক্লোরাইড আলোচনা করছি। নাইট্রোজেন পেন্টাক্লোরাইড তো গঠিত হয় না, এটা আলোচনা করা হয়েছিল না, যে নাইট্রোজেন পেন্টাক্লোরাইড তার ওই সময় এটাও দিছিলেন, বলছিলেন গঠিত হয় না। সংকর অরবিটাল চিত্র দিছিলাম।
না স্যার, শুধু বলছিলেন যে এটা হয় না আর ওটা হয়। আচ্ছা ওকে, সংকর অরবিটাল চিত্রটা দেখো। ফসফরাস পেন্টাক্লোরাইডের গাঠনিক সংকেত কেমন হবে? এর গাঠনিক সংকেতটা হবে কি? এই যে ফসফরাস, আচ্ছা এটা এটা কি 5টা থাকে, যে এমনিতে গঠনটা এভাবে মাথায় রাখো, ত্রিভুজাকৃতির দ্বিপিরামিডীয়। ত্রিভুজাকৃতির দ্বিপিরামিড, এগুলা আনুভূমিক ভাবে থাকবে আর এর সাথে উলম্ব বরাবর থাকবে দুটো ক্লোরিন। আচ্ছা দেখো, একটা ফসফরাস পরমাণু, ফসফরাসের ঠিক উপরে একটা কি ক্লোরিন পরমাণু, উপরে একটা ক্লোরিন, নিচে একটা ক্লোরিন, আর মনে করো কি 3 সাইডে 3টা ক্লোরিন আছে সমান দূরত্বে, 3 সাইডে 3টা ক্লোরিন আছে পাশে, এগুলো পাশে। ওকে, তাহলে এই 3টা মিলে ত্রিভুজ আকৃতির, আর উপরে এটার সাথে এদের কি পিরামিড গঠন। বোঝা গেছে কি? নিচে আর একটা পিরামিড গঠন এরকম। তাহলে এটা হবে কি ত্রিভুজ আকৃতির দ্বিপিরামিডীয়। ওকে, স্যার এখানে কি ফসফরাসের আকারটা বড় দেখে হচ্ছে 5টা ক্লোরিন ধরতে পারে? হ্যাঁ ক্লোরিন যুক্ত হতে পারে, মানে ক্লোরিন অপেক্ষা ফসফরাসের আকার বড়। আচ্ছা এরকম মনে করো একটা মার্বেল নিলাম, এই মার্বেলের চতুর্পাশে কয়টা ফুটবলকে রাখা যেতে পারে? 3টা। দুইটা হতে পারে। যদি ফুটবলটা খুব বড় হয় তাহলে দেখা যাবে দুই পাশে 2টা ফুটবল রাখার পর আর কিন্তু কোনো ফুটবলকে ওই মার্বেলের সংস্পর্শে আনা যাবে না, তাহলে দুই পাশে 2টা হতে পারে। আর যদি এরকম হয় যে মার্বেল না হয় যদি একটা মনে করো কি টেনিস বল হয়, তাহলে এই টেনিস বলের সংস্পর্শে কয়টা ফুটবল আনা যেতে পারে? হয়তো বা 3টা ফুটবল আনা যেতে পারে। 3টা। ঠিক আছে, এরকম। আর যদি একটা ফুটবলের চতুর্পাশে কয়টা ফুটবল রাখা যেতে পারে? স্যার 4টা। কয়টা? চারপাশে 4টা। সমান আকৃতির হলে চারপাশে 4টা, একবারে উপরে একটা তার নিচে একটা। এটা কি বুঝছো? জি স্যার, 6টা। 6টা। তাহলে এরকম, তাহলে এই যে কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে তার সংস্পর্শে অন্য বড় পরমাণু তত সংখ্যাটা তত কমে যাবে। তো এখানে ফসফরাসের আকার বড়, ফসফরাসের আকার বড় না ক্লোরিনের আকার বড়? কোনটার আকার বেশি বড়? ফসফরাসের বেশি বড়। পর্যায়সারণীর বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, তাহলে ফসফরাস আগে আছে তারপর ক্লোরিন পরে আছে, তাহলে ফসফরাসের আকার বড় ক্লোরিনের আকার ছোট। তাহলে একটা ফসফরাস পরমাণু আকার বড়, আর এর চারপাশে কি থাকতে পারে? 5টা ক্লোরিন এভাবে থাকতে পারে, উপরে একটা ক্লোরিন, নিচে একটা ক্লোরিন, আর ফসফরাসের 3 পাশে এখানে মনে করো কি 3টা ক্লোরিন এভাবে যুক্ত হবে। বোঝা গেছে কি? জি স্যার। ওকে, তো আমরা এই ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকর অরবিটাল চিত্র দেখি কোন সংকরীকরণ হয়। কোন সংকরীকরণ হয় ফসফরাস পেন্টাক্লোরাইডে? ফসফরাসের কোন সংকরীকরণ? sp4। sp4 হয় কি? sp3d। এর p4 তো হয় না, p অরবিটাল তো 3টা। ও হ্যাঁ, sp3d। দাঁড়ান স্যার। হ্যাঁ, তাহলে খেয়াল করো ফসফরাস 15, তাহলে 1s2 2s2 sp3d। 2p6 3s2, সাধারণ অবস্থায় থাকে 3px1 3py1 আর 3pz1। তাহলে ফসফরাসের যোজনী হয় 3, যেহেতু বিজোড় ইলেকট্রন 3টা, তাহলে এখানে যেহেতু যোজনী 5, তার মানে ফসফরাসের 3d অরবিটাল ফাঁকা আছে, তাহলে এই s থেকে একটা ইলেকট্রন শক্তি শোষণ করে 3d তে যাবে। ওকে, আচ্ছা তাহলে কি হবে? কোন সংকরীকরণ?
যেহেতু ফসফরাসে কোনো পাই বন্ধন sp3d নাই তাহলে sp3d। sp3d হলে অণুর আকৃতি কি হয়? ত্রিভুজাকৃতির দ্বিপিরামিড। ত্রিভুজাকৃতির দ্বিপিরামিডাল। ওই যে একটা মনে করো sp3d আর একটা sp3d, তাহলে দুইটা গেল। একটা মনে করো এই পাশে দিলাম sp3d, এই পাশে দিচ্ছি দুইটা, তাহলে এই তিনটা হচ্ছে কি? এই তিনটা হচ্ছে আনুভূমিক ভাবে, এই তিনটা হচ্ছে আনুভূমিক, আর একটা উলম্ব, এই দুটো হচ্ছে উলম্ব বরাবর, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। ক্লোরিনের 3pz, ক্লোরিনের 3pz, আচ্ছা ক্লোরিনের 3pz বন্ধন গঠন করতেছে, তাহলে দাঁড়াচ্ছে কি? এখানে আরেকটা ক্লোরিনের 3pz, এখানে একটা ক্লোরিনের 3pz। এটা কি বুঝছো? 5টা ক্লোরিন। তাহলে এইটা হচ্ছে সংকর অরবিটাল চিত্র। বোঝা গেছে? জি স্যার। আর ফসফরাস ওই যে অক্সিক্লোরাইডের সংকর অরবিটাল চিত্র তোমাদের লাগবে না, কোন সংকরীকরণ ঘটে সেটা হয়তো বা দিতে পারো। এখানেও কি হবে? ওই যে ফসফরাসের মনে করো 3s1 3px1 3py1 3pz1 আর 3d1, যেহেতু যুজনি 5, অক্সিজেনের সাথে 2 আর ক্লোরিনের সাথে কি 3, তো গাঠনিক সংকেতটা কি হতে পারে? ফসফরাসের সাথে অক্সিজেনের দ্বিবন্ধন আর 3টা ক্লোরিনের সাথে কি একক বন্ধন। তাহলে একটা পাই বন্ধন যেহেতু আছে, একটা ডি অরবিটাল বাদ, এটা কি সংকরীকরণে অংশগ্রহণ করবে না। কোন সংকরীকরণ? sp3। তো ওই যে sp3, এবার সে sp3 মনে করো sp3, তাহলে প্রত্যেকটাতে একটা একটা করে ইলেকট্রন আছে। তাহলে ক্লোরিনের 3pz, ক্লোরিনের 3pz, ক্লোরিনের 3pz। ওকে, তাহলে এটা কোন ডি অরবিটাল? 3dz²। প্রথমে তাহলে ডি অরবিটালটা কি 3dz² উলম্ব বরাবর কি আছে? এখানে অক্সিজেনের একটা মনে করো py আর একটা কি pz, এই pz এর সাথে এখানে কি 3dz², pz এর সাথে 3dz² সমান্তরাল থাকে, এই দুটো পাশাপাশি অতিক্রমণ করে পাই বন্ধন গঠিত হয়। বোঝা গেছে কি? জি স্যার। ওকে, তাহলে এগুলো একটু প্র্যাকটিস করবো। আচ্ছা, তোমাদের মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয় করার জন্য সূত্র প্রয়োগ করতে পারো, আবার সংকর অরবিটাল চিত্র যেটা প্র্যাকটিস করানো হলো সেটা দ্বারাও কি বের করতে পারো যে কেন্দ্রীয় পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। এটা কেন্দ্রীয় পরমাণুতে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে? তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন নাই, এখানেও মুক্ত জোড় ইলেকট্রন নাই, এইখানে pH3 তে ফসফরাসের এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। আচ্ছা, এটা সূত্রটা কিভাবে প্রয়োগ করবে সেটা একটু দেখাই। আচ্ছা, এখানে সূত্র দেওয়া হয় নাই, সূত্র ছাড়াই দেখো। সূত্র ছাড়া কিভাবে ইয়া করবা? যে মনে করো গাঠনিক সংকেত তো লিখবা কার্বন ডাই অক্সাইডের প্রথমে, তাহলে কার্বন অক্সিজেন। আচ্ছা, এই দেখলাম মনে করো কার্বনের যুজনী 4, কার্বনের যুজনী 4, তাহলে ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে যুজনী স্তরে কোনো বিজোড় ইলেকট্রন আছে, জোড় ইলেকট্রন আছে কিনা। যুজনী স্তরে কেন্দ্রীয় পরমাণুর যতটি জোড় ইলেকট্রন থাকবে সেটাই তার হচ্ছে কি মুক্ত জোড় ইলেকট্রন। যেমন এখানে কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে কি 2s1 2px1 2py1 2pz1 হবে। হ্যাঁ, বুঝছি আর কি। তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 4টা।
কোনো জোড় ইলেকট্রন নাই, তাহলে জোড় ইলেকট্রন নাই মানে এখানে কি মুক্ত জোড় ইলেকট্রন নাই, তার মানে লোন পেয়ার ইলেকট্রন নাই। তাহলে এই কেন্দ্রীয় পরমাণুর এভাবে আমরা লোন পেয়ার ইলেকট্রন বের করতে পারি। তাহলে লোন পেয়ার ইলেকট্রন নেই। ওকে, বোঝা গেছে কি? এটা মনে করো ফসফরাস ট্রাইক্লোরাইড, তাহলে ফসফরাসের দুজনই তো 3, যেহেতু ফসফরাসের এখানে 3টা ক্লোরিনের সাথে বন্ধন গঠন করতেছে, তাহলে ফসফরাস ইলেকট্রন বিন্যাস করলে কি 1s2 2s2 2p6 আর 3s2 3px1 3py1 আর কি 3pz1। বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 3টা। আর জোড় কয়টা? এক জোড়া। এক জোড়া। তাহলে লোন পেয়ার ইলেকট্রন এক জোড়া, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন হবে একটি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা হাইড্রোজেন বন্ধন আলোচনা করব, হাইড্রোজেন বন্ধন রিলেটেড কাজগুলো করব, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল একটু আলোচনা করব, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের প্রভাব, আর এখানে পোলার আয়ন, এগুলো শেষ করব। ঠিক আছে, পরের বিষয়গুলো মোটামুটি আলোচনা করব, যেগুলো আছে ধারাবাহিকভাবে প্রশ্নগুলো আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সংকরীকরণ, অণুর আকৃতি, বন্ধন কোণ রিলেটেড মোটামুটি বিষয়গুলো হচ্ছে এগুলোই, আর কিছু নাই। পারবা না এখন? স্যার শঙ্কর অরবিটালের চিত্রে কালার পেন ইউজ করা যাবে? কালার পেন ইউজ করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, পেন্সিল ইউজ করবা, ওই কালার পেন ইউজ না করে পেন্সিল ইউজ করবা, শেষ। আর এটা বোঝানোর জন্য তোমাদের কালার দেয়া হচ্ছে, তাহলে বুঝতে সুবিধা হয় আর কি। তো ঠিক আছে, ভালো থেকো সবাই। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।